এই সোশ্যাল সেফটি নেটের খাতের যে টাকাগুলো, এগুলো তো আওয়ামী লীগ আমলেও কিন্তু ধরেন ভিজিএফ কার্ড, তারপরে এরকম অনেকগুলা চ্যানেলে কিন্তু টাকাগুলো যেত। মানে খাবার দিয়ে স্বাবলম্বী করা যায় না, এটা ভিন্নভাবেও ওনাদেরকে স্বাবলম্বী করা যায়। তারেক রহমানকে যদি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, দুটি কিন্তু ভিন্ন ক্যারেক্টার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বাবা এবং মায়ের পথে হাঁটছেন। দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। চলতি বছরের 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভূমি ধস বিজয়ের মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেয় বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের 4 মাস অতিবাহিত হলো। এই 4 মাসে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে, অর্থনীতি পুনরুদ্ধার ও সামাজিক সুরক্ষায় কিছু দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সরকার। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দীর্ঘমেয়াদী সংস্কারের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে। যদিও বিএনপি নতুন সরকার গঠনের মাত্র 3 মাসের মাথায় আন্তর্জাতিক পরিমণ্ডলে এক বিশাল ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য অর্জন করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচনে জয়লাভ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে ভারত যে পুশিন সীমান্ত হত্যা, এই বিষয়গুলোতে কিছুমাত্র চিঠি দিয়ে এখনো কূটনৈতিক সফলতা অর্জন করতে এখনো সক্ষম হয়নি, এই যে রাজনৈতিক বিশ্লেষকদের সেই মতামত। তবে 16 জুন ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নানা সমস্যা এবং সব শ্রেণী পেশার মানুষের বিপুল প্রত্যাশা রয়েছে বিএনপি সরকারের কাছে। তবে সেই প্রত্যাশা মেটাতে সরকার প্রধান হিসেবে দায়িত্বের অসম্ভব চাপ অনুভব করছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কাজের এত চাপ যে অফিসে কখন দিন শুরু হয় সন্ধ্যা নামে বা তা তিনি বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে তিনি 24 ঘন্টা জায়গায় 48 ঘন্টা সময় বাড়ানোর কথা চিন্তা করেছেন। দর্শক, আমরা আজকে আলোচনা করব সরকারের 4 মাস এবং প্রত্যাশা ও চাপ, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনা হবে সমসাময়িক আজকের দৈনন্দিন এবং সেই সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার বাঁয়ে আছেন সাইদ খান, সাংগঠনিক সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ, যুগ্ম সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। সাইদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন সাইদ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব NCP। সাইদ মুস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। একটু যেতে চাই সাংবাদিক, যেহেতু আমাদের সাথে আছেন যুগ্ম সম্পাদক দৈনিক কালের কণ্ঠ সাইদ খান, আপনাকে যদি বিশ্লেষণ করতে বলি, বিএনপি অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার 4 মাস অতিবাহিত হলো। এই 4 মাসে নির্বাচনে যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটা এগিয়েছে, এবং সে যদি বলি আপনি একজন নাগরিক হিসেবেও যদি বলেন যে আসলে কতটা সন্তুষ্ট আপনি? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক সাইদ মুস্তাফিজ এবং যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি সরকারের 4 মাস এবং প্রত্যাশা, প্রাপ্তি এবং সরকারের চাপ সবগুলো বিষয় তুলে এনেছেন। প্রত্যাশা তো আকাশ সমান থাকে, মানুষ সবসময় প্রত্যাশা বেশি করে, এবং প্রত্যাশা এবং প্রাপ্তির যোগফল মেলাতে গেলে কখনোই হিসেব মেলে না। আপনি দেখুন, 4 মাসের সরকার মোটা দাগে 4 মাস বয়সী একটি সরকার যেটি করেছে, আমি বলবো আসলে সরকার তার ইশতেহারের পথেই হাঁটছে। এবং সরকার তারেক রহমানকে যদি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, দুটি কিন্তু ভিন্ন ক্যারেক্টার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বাবা এবং মায়ের পথে হাঁটছেন, আর প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে চলছেন। সেই জায়গায় নির্বাচনকালীন 31 দফা, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এবং নির্বাচনী 9 দফা ইশতেহার, সেগুলোর মধ্যে মোটা দাগে যে জিনিসগুলো ছিল, ওনারা শুরুতেই বলেছিলেন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে, নারী, বিশেষ করে নারীদেরকে এম্পাওয়ারমেন্ট, নারীর এম্পাওয়ারমেন্টটাকে উনি গুরুত্ব দিয়েছিলেন, সেটি নিয়ে উনি কাজ করছেন। এবং আমরা দেখছি যে ফ্যামিলি কার্ড প্রথম নখের কালি উঠবার আগেই ফ্যামিলি কার্ড দিয়েছেন, এবং দ্রুত সময়ের মধ্যে আরও প্রায় 40 লাখের মতো, 40 বা 41 লাখ মানুষকে এই দেওয়ার কথা চিন্তাভাবনা করছেন চলতি বছরের মধ্যে। এবং এই বাজেটে আমরা দেখেছি 14,500 কোটি টাকা বরাদ্দও রাখা হয়েছে ফ্যামিলি কার্ডের জন্য। এটিকে 2 ভাগে বিশ্লেষণ করা যায় যে দেখুন, মানুষকে আসলে মানে খাবার দিয়ে
স্বাবলম্বী করা যায় না। এটা ভিন্নভাবেও ওনাদেরকে স্বাবলম্বী করা যায়, যদি ওনাদেরকে কর্মমুখী করা যায়, কর্মমুখী করা যেত, তাহলেও স্বাবলম্বী করার একটা সুযোগ তৈরি হতো। এখানে 2500 টাকা মাস গেলে একজন নারীর জন্য কতটা সহায়ক হবে, এই টাকা আদৌ জমবে কিনা, না চাল কিনে খেয়ে শেষ করে ফেলবে, প্রশ্ন আছে। কিন্তু দেখুন, আমরা তো এর আগে বয়স্ক ভাতার একটা বিষয় ছিল না, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, 600 650 টাকা, এটা কিন্তু ওই যে মানুষটা 650 টাকা হাতে পায়, এই মানুষটার কাছে কিন্তু অনেক টাকা। আপনার আমার কাছে হয়তো এটা সামান্য টাকা। তেমনি এই যাদেরকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হচ্ছে, এদের কাছে 2500 টাকা মাস গেলে অনেক টাকা। এখন অনেকে বলেন এই টাকা না দিয়ে তাদেরকে যদি ইউটিলাইজ করা যেত। দেখুন, যে শ্রেণী এই কার্ড পাচ্ছে তারা আসলে ইউটিলাইজ হবার মতো শ্রেণী কিন্তু না। তারা এই 2500 টাকায় দেখা যাবে তার ফ্যামিলিতে চাল ডাল তেল নুনের যে একেবারেই যেটা বেসিক প্রয়োজন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি, সেই জিনিসটার কিন্তু এক ধরনের নিশ্চয়তা তৈরি হয়ে যায়। খাদ্যের নিরাপত্তা, যেটি ওই ফ্যামিলির যদি ছোট ফ্যামিলি 2-3 সদস্যের হয়, এক ধরনের নিরাপত্তা তৈরি হয়। সুতরাং তিনি অন্য কাজে মোর কনসেন্ট্রেট হতে পারেন এবং তিনি প্রোডাক্টিভ হতে পারেন তার এরিনাতে। সেক্ষেত্রে সাইদ খান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমরা জানি অনেকগুলো কার্ড, হেলথ কার্ড, এইসব বিষয়ে বেশি কি মনোযোগী দিচ্ছেন নাকি অন্যান্য কাজগুলো মনোযোগ দিচ্ছেন? সেই বিষয়গুলো নিয়ে আমি আসবো। সোশ্যাল সেফটি, আমি আর 1 মিনিট নষ্ট করব। সোশ্যাল সেফটি ইম্পর্টেন্ট। এরপরে আপনি দেখুন, দীর্ঘদিন শ্রমবাজার, বেশ কিছু ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় অনেকগুলো শ্রমবাজার বন্ধ হয়ে গিয়েছিল দুর্নীতির দায়, সিন্ডিকেটিংয়ের দায়, হিউম্যান ট্রাফিকিংয়ের দায়, সেগুলো খুলছে পর্যায়ক্রমে। আমাদের সাথে ভারতের যে কূটনৈতিক যে একটা সম্পর্ক, যে ভৃত্যসুলভ আচরণ আমাদের সাথে করতো, সেই জায়গা থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার কিন্তু চোখে চোখ রেখে ন্যায্যতার ভিত্তিতে সম্মান, মানে একেবারে কি বলে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে ন্যায্যতার যে হিস্যা, সেই জায়গাগুলো নিয়ে কাজ করছে। সেক্ষেত্রে আমরা ভারতের যে পারফরমেন্স, ভারতের যে বক্তব্য, সেখানে বাংলাদেশে গ্রাহ্য করছে কিনা সেই বিষয়টি, গ্রাহ্য করা না করা সেটা অ্যানাদার কেস। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কিভাবে অ্যাড্রেস করছি, আমার সরকার কিভাবে অ্যাক্ট করছে, সেটা ইম্পর্টেন্ট। অতীতের সরকার তো ছিল নতজানু, স্বামী স্ত্রী সরকার ছিল, সেই জায়গা থেকে সরকার হয়ে ওঠা এরকম। সাইদ মুস্তাফিজ, আমি আসবো আপনার কাছে অন্যান্য বিষয় নিয়ে। সাইদ মুস্তাফিজ, বিএনপি চেয়ারম্যান যখন ছিলেন নির্বাচনের আগে, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় কোনো কম্প্রোমাইজ করবে না বলে বিএনপি এরকম একটি প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এখন বর্তমান বিএনপি ক্ষমতায়, কি দেখছেন আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি দমনের বিষয়গুলোতে? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বিএনপি সরকারের প্রায় 4 মাস হয়ে গেছে এবং পজিটিভ নেগেটিভ অনেক দিকই আছে। তবে মোটা দাগে আমি আসলে ব্যর্থতার দায়টাই আসলে বেশি দেখি। কারণ আমি যদি সফলতা কিছুই দেখছেন না? না, সফলতা অবশ্যই আছে। আমি বলেছি তো পজিটিভ নেগেটিভ দুইটা দিকই আছে। যদি 3 মাসে আপনি, মানে আমি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, 3 মাসে হচ্ছে যে 915টা হত্যা, মানে যদি আপনি ডে কাউন্ট করেন, একদিনে 10টা করে হত্যা হচ্ছে। তো এখন এটা যদি আপনারা আবার কম্পেয়ার করতে চান যে না অমুক আমলে তো তমুক হয়েছে, এটা আসলে আমার মনে হয় যে করা উচিত হবে। আপনি যে সময়ে জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হলেন, আপনার তার জানমালের নিরাপত্তার জায়গাটা নিশ্চয়তা দান করাটা আপনার দায়িত্ব। তো সেখানে আমি দেখেছি যে মোটা দাগে, মানে স্পেশালি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা এর দায়িত্বরত যিনি আছেন মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনি পুরোপুরি আমি মনে করি ব্যর্থ। এবং ওনার যেসব বিষয়ে ইন্টারেস্ট, সেই জায়গাগুলো বিভিন্ন জায়গা, ধরেন অমুক ব্যাংক দখল করা বা অমুক প্রতিষ্ঠান দখল করা, ওই জায়গায় তার ছেলেকে বসানো, ওই জায়গায় তার ভাতিজিকে বসানো। তো এই টাইপের একটা ইন্টারনাল একটা পাওয়ার ক্ল্যাশ, ইন্টারনাল একটা দখলদারিত্বের ক্ল্যাশের মধ্যে আরও অন্য কোনো মন্ত্রী বা অন্য কোনো লোকজনের সাথে হয়তো বা তার এই জায়গাটা চলছে, কিন্তু তার যেই মেজর দায়িত্ব সেটা সে পালন করতে পারছে না। আমাদের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনাকে আমার ভালো লাগে এবং আমি মনে করি যে ওনার মধ্যে সে লিডারশিপটা আমরা দেখতে পেয়েছি বা জনগণ দেখতে পেয়েছে বলেই তো উনি প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু যেই প্রতিশ্রুতি আসলে তিনি দিয়েছিলেন বা যেই ভিশন বাংলাদেশের মানুষকে দেখিয়েছেন, আমার মনে হয় সেটার থেকে আস্তে আস্তে হয়তো কিছুটা মানে বিচ্যুত হচ্ছেন। কারণ শুধু কার্ড দিয়ে তো আসলে, মানে ভাইও বললেন যে যে জনগোষ্ঠীকে কার্ডের দেওয়া হচ্ছে, মানে এই সোশ্যাল সেফটি নেটের খাতের যে টাকাগুলো, এগুলো তো আওয়ামী লীগ আমলেও কিন্তু ধরেন ভিজিএফ কার্ড, তারপরে এরকম অনেকগুলা চ্যানেলে কিন্তু টাকাগুলো যেত। সেখানে আমরা দেখতে পেয়েছি কিন্তু সেখানেও দলীয়করণ করা হতো, অথবা আমি ধরেন কোনো একটা গরিব যে আসলে পাওয়ার যোগ্য তাকে দিচ্ছি, সে তার বিনিময়ে আবার আমি একটা পার্সেন্টেজ নিচ্ছি,
যে তুমি 1,000 টাকা পাচ্ছ, আমাকে 500 টাকা দাও, বা তুমি তাহলে বিএনপি করতে হবে, তুমি এনসিপিতে ভোট দিছো তাহলে তুমি কিন্তু পাবা না। তো এইরকম কিন্তু আবার কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষণ বা এরকম নিউজও কিন্তু আমরা দেখেছি, বা এরকম আরো অনেক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে কিন্তু একটা বিতর্ক আছে। আবার ধরেন আজকে মৌলভীবাজারে তারেক রহমান সাহেব চা শ্রমিকদেরকে বলেছেন যে তারা আসলে এই ফ্যামিলি কার্ড পাবে, যেটা ভালো, মানে পজিটিভ, কারণ ওনাদের বর্তমানে মাসে পার ডে যে বেতনটা সেটা সম্ভবত 187 টাকা। তো আমি কিছুদিন আগেও সেখানে গিয়েছিলাম, সেই চা শ্রমিকদের সাথে কথাবার্তা বলেছি, এবং তাদের যে লাইফস্টাইল বা তারা যেভাবে আসলে সাফার করছে, কিছুদিন আগে ইন্ট্রিম গভর্নমেন্টের সময় সম্ভবত তারা একটা আন্দোলন করেছিল তাদের দৈনিক মজুরি বাড়ানোর জন্য। তো এখন তাদের দৈনিক মজুরি বাড়ানো বা তাদের সাথে আসলে কারা কানেক্টেড, মূলত তো আমি যেটা দেখি যে সেই চা শ্রমিকদের যারা যেই মালিকের আন্ডারে কাজ করছে, সেই চা বাগানের মালিক বা যে কোম্পানি, তারাই তো মূল লাভবান হচ্ছে। তো মূল দাবিটা ছিল কিন্তু সেই মালিকের জায়গা থেকে কিন্তু বেতন বাড়ানো। কিন্তু যখন আপনি কার্ডের থ্রুতে এদেরকে একটা 2500 টাকা দিচ্ছেন, পার ডে হিসাব করলে আমি যতটুকু দেখেছি 247 টাকা হিসেবে হচ্ছে, যদি আসলে তারা এই 2500 টাকার কার্ডটাও পায়। তো সেক্ষেত্রে কিন্তু যে ওই আগের 187 সাথে যদি ফ্যামিলি কার্ডটা অ্যাড অন করেন তাহলে পার ডে হিসেবে আমি ওইটা অ্যাড করতে পারছি। তো সেক্ষেত্রে আপনি দেখেন এই যে চা মালিক যারা ছিলেন তাদের উপর কিন্তু প্রেশারটা কমে গেল, মানে তারা কিন্তু এখন ওই দায়বদ্ধতা নাই, বা তারা কিন্তু এইভাবেই বলবে যে গভর্নমেন্ট থেকে তোমাদের কিন্তু ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছি। রাদার আপনি দেখবেন এই যে বাজেটটা করা হলো সেখানে কিন্তু আপনি কি এটা বলতে চাচ্ছেন যে ফ্যামিলি কার্ড এদেরকে না দিয়ে বরং মালিকদেরকে চাপ দেওয়া উচিত ছিল, বিষয়টা এমন? ডেফিনেটলি মানে আমার কথা হচ্ছে যে আপনার যে বাজেটটা আপনারা তৈরি করছেন বা যেটা দেয়া হলো, সেখানে অনেক পজিটিভ দিক আছে, এটা নিয়ে আমি প্রশংসা করি, আবার অনেক নেগেটিভ দিক আছে। দেখেন এখানে যারা উচ্চবিত্ত শ্রেণী আছে, বড় বড় ব্যবসায়ী অলিগার যারা আছে, তাদের উপর প্রেশারটা কমিয়ে আমি যেটা দেখেছি মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর প্রতি প্রেশার বাড়ানো হয়েছে। যেটা আপনি যদি দেখেন যে ট্যাক্স নির্ধারণ করা হয়েছে 35 থেকে 40 হাজার টাকা যারা বেতন পায়, তাদের কিন্তু অলমোস্ট 50% হচ্ছে যে ট্যাক্স দিতে হচ্ছে। রেদার হচ্ছে যে যারা 1 লাখ থেকে 2 লাখ টাকার উপরে বেতন পাচ্ছে সেখানে কিন্তু সেটা 7%। তো এই যে একটা বৈষম্য, মানে আপনি কর সীমাবদ্ধতা তো বাড়িয়েছে, সীমা তো বাড়িয়েছে। হ্যাঁ, 7% না তো, না কত 7% না তো, 30% পর্যন্ত। এটা তো না 375,000 টাকা মানে 9% থেকে 30%। না না, এটা হচ্ছে 7 to 30% পর্যন্ত। এটা হচ্ছে যে যাদের আয় আপনি কত বললেন, 40,000 টাকা, হ্যাঁ 40,000 টাকা, তার সে 40,000 টাকা এটা তো ইয়ারলি যোগ করবেন আপনি, 12 মাসে তার বেতন 4,80,000, তার কর সীমা তো হচ্ছে 7%। এটা তো 5 লাখ পর্যন্ত স্ল্যাব ভাগ করা হয়েছে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে 30% চাপ বেড়েছে, সেটা কিন্তু হচ্ছে 10 লাখের উপরে মেবি। না আমার কাছে ইয়াটা আছে, ওই যে রেশিওর চার্টটা আছে, সেখান থেকে আমি বলি যে মাসিক বেতন 35,000 টাকা, পূর্বের যে মাসিক ট্যাক্স সেটা ছিল 420 টাকা, আমাদের যে প্রস্তাবিত ট্যাক্স এনসিপির সেটা হচ্ছে যারা 35,000 টাকা সেটা হলো 20 টাকা, আর বিএনপির প্রস্তাবিত বর্তমান ট্যাক্স অনুযায়ী হচ্ছে 620 টাকা। তো বৃদ্ধির হারটা রেশিও করলে ওই পার্সেন্টেজ, ওই পার্সেন্টেজটা, কিন্তু ওইটা 48%। আবার ধরেন 60,000-এর যেটা, এটা আওয়ামী লীগ আমলের সময় ছিল যে 2900 টাকা, এনসিপির প্রস্তাবিত ট্যাক্স হচ্ছে যে 2000 টাকা, মানে আমাদের যে ছায়া বাজেট সেটা আমি একটু উল্লেখ করছি আর ট্যাক্স ফ্রি তো আবার বিএনপি পুরোটাই বলে দিই, 75 পর্যন্ত তো ট্যাক্স। বিএনপির প্রস্তাবিত বর্তমান ট্যাক্স হচ্ছে 3500 টাকা, এটা 21%। আর যে 2 লাখের যে রেশিও সেখানে হচ্ছে যে স্ল্যাবটা, সেখানে বিএনপি হচ্ছে 34,300, সেটা হচ্ছে যে 9%। এটা আকার ভেদে আপনি যেটা বললেন সেটা তো বৃদ্ধি পাবে, বা কিন্তু রেশিওর জায়গাটা বলছে আপনি যদি 35 থেকে 40,000 টাকার যে আয় করছে আর যারা হচ্ছে যে 1 লাখের উপর আয় করছে, তাদের মধ্যে তো একটা মানে একটা বড় পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এবং সুবিধার ক্ষেত্রে যদি আপনি দেখেন, আপনি যদি বাজেট পর্যালোচনা করেন, তারাই আগেও সুবিধা পেয়ে আসছে, এখনও সুবিধা পেয়ে আসছে। তো আমি মনে করি যে আমাদের যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা যারা নিম্নবিত্ত, এই শ্রেণীটা তো আসলে ওইভাবে চাইতেও পারে না। আপনি একটা মধ্যবিত্ত যারা 30 থেকে 40,000 টাকা আয় করছে, সে আপনার কাছে ফ্যামিলি কার্ড আসলে চাইতেও পারবে না, বা অন্য কারো কাছে যেতেও পারবে না। তো আমার মনে হয় যে আমাদের জায়গা থেকে যারা আসলে গভর্নমেন্টে আছেন বা আমরা যারা কাজ করছি, এই মানুষগুলোর দিকটা আসলে দেখা উচিত। তো এই বাজেটটা আমি যেটা বলতে চাচ্ছি যে সরকার আসলে একটা শ্রেণী যারা একদম নিম্নবিত্ত তাদেরকে কিছু কার্ড দিচ্ছে, কিন্তু যে পলিসিগত জায়গা দিয়ে তাদেরকে অ্যাকোমোডেশন করার সুযোগ আছে সেইটা না করে রেদার আপনি
এই জায়গাগুলো এই খাতগুলো থেকে টাকা নিয়ে তাদেরকে ওইদিকে দিচ্ছেন। কিন্তু বাংলাদেশের মানে যে গুণগত পরিবর্তনের রাজনীতির কথা আমরা বলছিলাম, যে রাজনীতি দিয়ে আমরা মানুষের জীবনযাত্রার পরিবর্তনের কথাগুলো আসছে, সেটা 4 মাসে আসলে আমরা দেখতে পাইনি। এবং আমরা দেখতে পাচ্ছি একটা কার্ডের একটা পলিসির মধ্যে দিয়ে যাচ্ছে, এবং কিছু পিয়ার স্টান্ট আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক, সে হেঁটে যাচ্ছে, সে এটা খাচ্ছে না, সে লাইট বন্ধ করে দিচ্ছে, বা এরকম কিছু পিয়ার স্টান্ট দেখতে পাচ্ছি, হুইচ ইজ একদিক দিয়ে গুড, যে এটা অনেক ক্ষেত্রে অনেক সময় হয় নাই, কিন্তু এটা স্টান্টবাজি বলে আমরা মনে করি।